বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ ভাই মারা গেছে আমার সামনে। এটার বিচার পাবো না? কালকেও ঢাকা ভার্সিটিতে আক্রমণ হয়েছে, জাহাঙ্গীরনগরে আক্রমণ হয়েছে, রাজনীতি আক্রমণ হয়েছে। বিজিবি কেন ওনার মারা যাওয়ার খবর পাওয়ার পর আমি ব্যাপারটা ঠিকভাবে নিতে পারি নাই, যে না এখন আর ব্যাপারটা ওই আন্দোলন করব বা ক্যাম্পাসে ফিরে করব ওইভাবে রাখলে হবে না। পুরো নাটোর 18 জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল রণক্ষেত্র। দর্শক, নাটোরে জুলাই যোদ্ধারা 11 তারিখ থেকে ছোটোখাটো আন্দোলন করলেও জোরালো হয়েছিল 18 এবং 4 তারিখের আন্দোলন। 18 তারিখে নাটোর রণক্ষেত্র তৈরি করেছিল ছাত্র জনতা। এর পেছনে মাস্টার মাইন্ড কারা ছিল? এটি একটি বিষয় বলা যায় যে ছোট আন্দোলনের পেছনে আন্দোলন জোরালো করার জন্য নাটোরের বাহিরের ইউনিভার্সিটি থেকে কিছু স্টুডেন্ট এখানে একত্রিত হয়, স্থানীয়দেরকে নিয়ে একটি মাস্টার প্ল্যান হয়। সেই মাস্টার প্ল্যানের একজন আমার সঙ্গে রয়েছে, নাইমুল ইসলাম নীরব। আমরা তার সঙ্গে একটু কথা বলবো, চলুন কথা বলে আসি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোন ইউনিভার্সিটিতে পড়ছেন? আমি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আচ্ছা, এই আন্দোলন পেছনে আপনাদের সক্রিয়তা এবং মাস্টার প্ল্যান যেটা হয়েছিল এটা কীভাবে করেছিলেন? যে 18 জুলাই নাটোরের রণক্ষেত্র তৈরি হয়েছিল, এটা কিভাবে করেছিলেন? 18 জুলাই যা কিছু আমরা নাটোরের আন্দোলন দেখেছি, এর শুরুটা আসলে 18 জুলাই বা 17 তার আগের দিনও হয় নাই বা 16 তারিখেও হয় নাই। আমরা 14 তারিখ থেকে দেখছিলাম আমাদের স্কুলের কিছু ছোটো ভাই থেকে শুরু করে অনেকেই আন্দোলন শুরু করতে চেষ্টা করতেছিল। আমরা যারা বাইরের ইউনিভার্সিটির ছিলাম তারা মানে প্ল্যানিং ছিল যে ঈদের ছুটিটা শেষ হলেই ক্যাম্পাসে ব্যাক করব, ক্যাম্পাসে যে আন্দোলন করব, কারণ নাটোরে কোনো বিশ্ববিদ্যালয় না থাকার কারণে জোরালো আন্দোলন তৈরি হচ্ছিল না। তো হঠাৎ 14 তারিখ আন্দোলন হচ্ছে, 15 তারিখ ছোটোখাটোভাবে আন্দোলন হচ্ছে নাটোরে। 16 তারিখে যখন আমি রংপুরে থেকে খবর পেলাম যে বিকালবেলা প্রায় 3:30-4টার দিকে যে আমার বিশ্ববিদ্যালয়ে যে আমার ইমিডিয়েট সিনিয়র ভাই আবু সাইদ ভাই মারা গেছেন। ওনার মারা যাওয়ার খবর পাওয়ার পর আমি ব্যাপারটা ঠিকভাবে নিতে পারি নাই, যে না এখন আর ব্যাপারটা ওই আন্দোলন করব বা ক্যাম্পাসে ফিরে করব ওইভাবে রাখলে হবে না, জোরালোভাবে নামতে হবে। তো এই উদ্দেশ্যে আমি আমার এখানে বয়েজ স্কুলে পড়ছি। তো বয়েজ স্কুলে সে সময়টা আপনি অবস্থান করছিলেন কোথায়? স্টেডিয়ামে। আবু সাইদ ভাই যখন মারা যায় তখন আমি মেবি মাদ্রাসা মোড়ের দিকে ছিলাম, হচ্ছে নাটোরে ছিলেন? হ্যাঁ, নাটোরে ছিলাম মাদ্রাসা মোড়ে। তখন হচ্ছে যে মাদ্রাসা মোড় থেকে আমি স্টেডিয়ামের দিকে মুভ করি। স্টেডিয়ামের দিকে যা আমার বাবার সাথে কথা বলি যে এরকম নিউজ শুনলাম যে ওখানে আমার আবু সাইদ ভাই মারা গেছে। আমি অলরেডি ওটা লাইভে দেখছিও, মানে ফ্রেন্ডের সাথে বলতেছিলাম, লাইভে দেখতেছিলাম, যে কারণে আমি কিছুটা মানে এখানে যখন আন্দোলনে নামি ওই কথা বলেও ফেলি যে আমার সামনে মারা গেছে। ব্যাপারটা আমার এমন ফিল আসতেছিল যে আমার বড় ভাই আমার সামনে মারা গেল, এটা আমি নিতে পারতেছিলাম না। তো 16 তারিখে আমি এই নিউজ শোনার পরে স্টেডিয়ামে যাই। আমার কিছু বড় ভাইরা ছিল যারা আন্দোলনে গত 2-1 দিন ধরে আমাদের সাথে যোগাযোগ করতেছিল যে তোদের ক্যাম্পাসের কী অবস্থা বা কী করা যায় নাটোরে। তাদের সাথে যোগাযোগ করি, তারা একটা মিটিং অ্যারেঞ্জ করে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা প্রায় 1-1.5 ঘন্টা একটা মিটিং করি স্টেডিয়ামে বসে থেকে। নাটোর স্টেডিয়ামে? হ্যাঁ, নাটোর যে স্টেডিয়াম আছে সেখানে আমরা মিটিং করি। মিটিংয়ে আমরা অনেকেই বাইরে থাকার কারণে সন্দেহ ছিল অনেকের, যে দেখা যাচ্ছে এখানে অনেকে ছাত্রলীগের সাথে হয়তো বা জড়িত ছিল বা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, এমন মানুষজন থাকার কারণে আমরা মিটিংটা দ্রুত শেষ করে ওখান থেকে উঠে আসি এবং রাতে এসে একটা মেসেঞ্জার গ্রুপ খোলা হয়। তো গ্রুপে পরে সিদ্ধান্ত হয় যে না, আমরা 16 তারিখে মিটিংটা হয়, 17 তারিখে পরের দিন আন্দোলনে না নেমে আমরা 18 তারিখে জোরালোভাবে সবার সাথে যোগাযোগ করি, একটা দিন সময় নিই, ভালোভাবে নামবো। সেই প্রিপারেশান নিয়ে আমরা গ্রুপ খোলা হয়। গ্রুপে অনেকজনকে অ্যাড দেওয়া হয়, যে যারা স্কুল কলেজ এখানে ওখানে যোগাযোগ করে নাটোরের ছুটিতে কারা কারা আছে তারা যেন আন্দোলনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এরপরে 17 তারিখে আমি আমার স্কুলে যে ফ্রেন্ডসদের গ্রুপ আছে সেখানে মেসেজ দিয়ে তাদের নিয়ে আমি আলাদা একটা গ্রুপ খুলি, যোগাযোগ করি যে কে কে আমার সাথে আন্দোলনে যাবি জানা, আমি তাদেরকে নিয়ে একটা গ্রুপ কল করতে যাচ্ছি। রাতে গ্রুপ কল করে ওদেরকে লোকেশন জানাই দিই যে আমাদের 16 তারিখে যে মিটিংটা হয়েছে সেটা সম্পর্কে জানাই, আমরা কোথায় অবস্থান নিব, কী করব। সকালবেলা আমাদের এখানে 10টা বা 9:30 বা 10টার দিকে সময় দেওয়া হয়েছিল যে সাইবান হলের মোড়ে আমরা এখানে এসে অবস্থান কর্মসূচি নিব, এখানে মানে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করব। কিন্তু সকালে যখন এখানে অবস্থান নেওয়ার জন্য মানে 10টা আন্দোলন সবাইকে বলা হয়েছিল একটু আগে এসেই আলাদা আলাদা জায়গায় থাকতে, তারপরে 10টা বাজার সাথে সাথে যেন আমরা একসাথে হয়ে এক ব্যানারের নিচে চলে আসি। তো আগে যখন আসি তখনই দেখতে পাই এখানে
অনেক পরিমাণে পুলিশ বা আওয়ামী লীগের যারা ছিল তারা অনেকে এখানে জড়ো হয়েছিল, সেই কারণে অনেকে জড়ো হতে ভয় পাচ্ছিল। তারপরে অনেককে ফোন করি, ফ্রেন্ড সার্কেল আমাদের যখন আসে, বড় ভাইরা আসে, যেমন বড় ভাইদের ভেতরে আমাদের স্কুলের কিছু বড় ভাই ছিল, মিম ভাই, শিশির ভাই, আবার হচ্ছে আরেক ভাই ছিল সানি ভাই আছে, সানি ভাইদের সাথে যোগাযোগ করি, ওনারা বলেন, বা আমার জাহাঙ্গীরনগরের যে আশরাফিয়া মিম ভাই ছিল ওনাদের সাথে যোগাযোগ করি। বাইরের বিশ্ববিদ্যালয় থেকে যারা ছিল তারাই মেনলি বাইরের পরিস্থিতিটা বুঝতেছিল, তারাই আন্দোলনের জন্য বেশি জোর দিচ্ছিল। তো তারা মিলে সকালে 10টার দিকে এখানে এসে যখন আমরা একত্রিত হই, এখানে একটু কিছুক্ষণ আমরা ভাইরা মুভ করতেই এখানে একচ্ছত্র মানে আমাদের ভেঙে দেওয়া হয়। এখানে কি হয়েছেন আপনারা প্রায় নাটোরে সবাই অনেক লাইভে দেখছেন বা যা কিছু। এখান থেকে যখন সবাই এই 7 হলের পেছন দিয়ে যে রাস্তাটা গেছে মাওলা ক্লথ স্টোরের এদিক দিয়ে, সবাই ওইদিকে ভেতরের দিকে চলে যায়। পুলিশ যখন একেবারে গুলি ছোড়া শুরু করে, ওইখানে আমাদের স্কুলের 14 ব্যাচের রাহি ভাই আহত হয়। তো রাহি ভাই যখন আহত হয় তখন আমরা হচ্ছে অলরেডি এই ভেতরের দিকে লালবাজারে ঢোকার মানে এই রাস্তাটা, আমি তখনও মানে আমার বাইকটা নিয়ে আসছিলাম, তো বাইক নিয়ে এই পাশ দিয়ে ঢুকে ওইদিকে গেছি। যখন রাহি ভাইয়ের গুলি শোনার খবর শুনি তখন আমি বাইকটা স্টেডিয়ামে দ্রুত টেনে নিয়ে যায়, ব্যাক করে রেখে আবার এক ফ্রেন্ডের বাইকে করে এখানে এসে সবাইকে বলি যে না, এখানে এখন আমাদের জায়গাটা ছোট একটা রাস্তার ভেতর ঢুকে পড়ছি, এখানে আমাদের পুলিশ দুই দিক থেকে ঘিরে ফেললে আমরা বের হতে পারবো না, হয়তো গ্রেফতার হবে বা আরও আহত বাড়তে থাকবে। আমরা এখান থেকে বের হয়ে সবাইকে আমি নির্দেশনা দিই মাদ্রাসা মোড়ে যাই অবস্থান নিই, এদিকে পুলিশ এখানে বিজি আছে, আমরা যদি মাদ্রাসা মোড়ে 30 মিনিট সময় নিয়েছিলেন হ্যাঁ মাদ্রাসা মোড়ে অবস্থানের জন্য। হ্যাঁ, এই হ্যাঁ, 30 মিনিট কি করেছিলেন? এই 30 মিনিটে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি। দেখা যাচ্ছে যে যারা বিচ্ছিন্নভাবে ছিল, কিছুজন এখানে আটকে ছিল, কিছুজন ওই রোডগুলো দিয়ে মাদ্রাসা মোড় অবস্থান নিয়ে নিছে। মাদ্রাসা মোড়ে অবস্থান নেওয়ার পর দেখতেছি যে প্রথম পুলিশের গাড়িটা আসলে হচ্ছে ডিসি অফিসের এদিক থেকে একটা গাড়ি আসতেছিল। তো আমাদের ওখানে অবস্থান দেখে ওরা দূরে থেকে দেখলাম গাড়িটা ঘুরে চলে গেল, ওরা ওখানে দাঁড়ায়নি, থামেও নাই। কিন্তু কিছুক্ষণ পরে দেখি 4-5 মিনিট না যাইতে এদিক থেকে মানে আমরা মানে পুলিশের গাড়ির আওয়াজ পেলাম, 2টা থেকে 3টা পুলিশের গাড়ি এসে মাদ্রাসা মোড়ে দাঁড়ালো। ঠিক আছে, আমরা ওদের সাথে শান্তিপূর্ণ অবস্থান করতেছি, স্লোগান দিচ্ছি। ওখানে আপনাদের কিছু লাইভে ভিডিও আছে, দেখবেন যে ওখানে আমরা অবস্থান করতেছিলাম। এরপরে দেখতেছি যে এই স্টেডিয়ামের রোড থেকে যে মানে কোর্টের ওদিক থেকে আরও 2-3টা গাড়ি আসতেছে। প্রচুর হোটেলের সামনে দেখলাম কয়েকটা গাড়ি অবস্থান নিচ্ছে। তখন আমরা ব্যাপারটা বুঝতে পারি যে না, এখানেও আমাদের যে প্ল্যানিংটা করলাম অবস্থান নিতে যাচ্ছি, এখানে আমাদের চারদিক থেকে ঘিরে ফেলতেছে, যে কোনো সময় আমাদের হামলা শিকার বা যে কোনো পুলিশের দ্বারা যে হামলাগুলো হচ্ছিল মানে অযথা মানে গুলি, টিয়ার সেল ছোড়া বা এরকম কিছু শুরু হতে পারে। হঠাৎ করে কোনো একজন আর কোনো একটা ঢিল বা কোনো কিছু থেকে মানে পুলিশ দেখা যাচ্ছে যে কিছু একটা হয়তো তর্কাতর্কি লেগে পুলিশ মানে গোলাগুলি করা শুরু করে, মানে র্যান্ডমলি। আমি দাঁড়াইছিলাম হচ্ছে যে মাদ্রাসা মোড় থেকে বাজারের যে রোডটা এই পাশে, আর মানে সংঘর্ষটা ফার্স্ট শুরু হয় হচ্ছে মাদ্রাসা মোড় থেকে স্টেডিয়াম যাওয়ার রোডটা যে পাশে সেইখানে। তো এটা দেখার সাথে সাথে আমরা মানে গণহারে মানে সবাই মনে করেন হাতে যা লাঠি সোটা যা ছিল, আমাদের হাতে তো কোনো মারাত্মক কোনো অস্ত্র ছিল না, সর্বোচ্চ আশেপাশে থেকে জোগাড় করা কোনো ঢিল, পাটকেল, লাঠি এগুলাই সবার হাতে ছিল। ওগুলা নিয়ে খুব অরাজকতা তৈরি সৃষ্টি হয়। এখানেও কয়েকজনের গুলি লাগে, আমাদেরকে লাঠি চার্জ করে, আমার হাতে ছোট করে আঘাতও পাই। সেখান থেকে পালায় দৌড়ায় আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাই মাদ্রাসা মোড়ে, ওখানে অবস্থান নিই। কিছুক্ষণ পরে বের হয়ে দেখি যে না, আওয়াজ চলতেছে, গুলাগুলির আওয়াজ প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত শুনতে পাই। আমার ফ্রেন্ডের বাসা প্রায় মাদ্রাসা মোড়ের কাছেই। ওখান থেকে ওনার ওই ফ্রেন্ডের মা আন্টি বের হতে দিচ্ছিল না বাসা থেকে, যে এখনও বাইরে গুলাগুলির আওয়াজ হচ্ছে। পুলিশ গ্রেপ্তার করা বা একটা কিছু এটা একরকম, আর গুলাগুলির আওয়াজ শুনে তিনি আমাদেরকে বের হতে দিচ্ছিল না, যে বের হয়েও না। 20 মিনিট আধা ঘন্টা পরে দেখি ওখানে ফুল ফাঁকা, তছনছ হয়ে আছে, খুব ইট পার্কেল ছড়ায় ছিটায় পড়ে আছে। ওখানে আমরা ব্যারিকেড দেওয়ার জন্য কিছু রাস্তার যে পুলিশের যে ব্যারিকেডগুলো থাকে, আবার ওই যে ট্রাফিকের যে খাম্বাগুলো টাইপের মতন থাকে, ওইগুলো আমরা রাস্তার ভেতরে আনছিলাম। ওগুলো দেখি সব পুলিশ ওগুলো হটা দিয়ে ফাঁকা করে দিচ্ছে, একটু স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। তখন আমি ওর বাসা থেকে বের হয়ে পিছনের রাস্তা দিয়ে রিক্সা নিয়ে বাসার দিকে যাই। বাসায় যাওয়ার সাথে সাথেই আমার আব্বু আমাকে ফোন দেওয়া শুরু করে যে তুমি কি করছো, আমি তোমাকে আন্দোলনে বা এগুলাতে বলছিলাম না, বুঝে যাও না বা কিছু একটা। তিনি ভয় পায়, তাকে নানা রকমভাবে পলিটিক্যাল বা প্রশাসনিক দিক থেকে ফোন আসা শুরু করে। কারণ আমার নাটোরে খুব একটা পরিচয় তেমন কিছু নাই, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, সবাই আমাকে আমার বাবার পরিচয়ে চিনে। যে জিজ্ঞেসে আপনাদের যে চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওই ভিডিওটা দেখে অনেকে আওয়ামী লীগের যারা ছিল বা প্রশাসনের লোকজন খোঁজ করে যে এই ছেলেটা কে। আমি একটু বলছিলাম যে মাদ্রাসা মোড়ে সাক্ষাৎকার নিয়েছিলেন। হ্যাঁ,
মাদ্রাসা আমরা বলছিলাম যে সরকার যদি এইভাবে না পারে পদত্যাগ করুক, ক্ষমতা ছেড়ে দিক। এই কথাটার কারণে তাদের মানে টার্গেটের শিকার হয়। আমার বাবাকে নানা রকমভাবে ফোন করা হয়, এটা ওটা প্রেশারাইজ করা হয়। সেই জিনিসটা তখন আব্বু বুঝতে পারে, আমাকে বলে যে তুমি এখানে থাকো না, যে কোনো টাইমে বাসায় পুলিশ রেড দিতে পারে বা কিছু এরকম শুনলাম, তুমি চলে যাও এখান থেকে। তখন আমি এক ফ্রেন্ডের গ্রামের বাসায় নাজিরপুরের দিকে যে 1-2 দিন পালায় থাকি। ওখানে যখন আমি নিউজ পাচ্ছিলাম যে 18 তারিখ বা 19 তারিখে হচ্ছে লকডাউন দিয়ে দেয়, আমি তখন মানে অ্যান্ড্রয়েড ফোনও আব্বু আমাকে নিয়ে যেতে দেয়নি, বাটন ফোন নিয়ে জাস্ট মানে আব্বুর সাথে যোগাযোগ করার মতো সিচুয়েশন রেখে গ্রামে চলে যায়। 1-2 দিনের ভেতর দেখি না, ব্যাপারটা আর ওরকম নাই, একবারে দেশে গৃহযুদ্ধ লাগার মতন একটা পরিস্থিতি হয়ে গেছে। আন্দোলন খুব মানে অতিরিক্ত খারাপ সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তখন আমি আব্বুর সাথে মানে না জানাই চাইছিলাম, পরে আব্বুকে জানাই ফেলি, জানাই আমি রংপুরে মুভ করি। রংপুরে বাদবাকি দিনগুলো আমি রংপুরে ছিলাম, রংপুরে যে আন্দোলন করি। রংপুরে প্রায় 31 তারিখ বা 1 তারিখ পর্যন্ত ছিলাম। যখন রংপুরে ওখানে গণহারে বাসায় বা মেসগুলোতে যায় পুলিশ রেড দেওয়া শুরু করলো, র্যাব রেড দেওয়া শুরু করলো, তখন আমি ওখান থেকে নাটোরে আবার মুভ করি। নাটোরে এসে বাসার ভেতরেই কিছুদিন থাকি। 4 তারিখে 1-1.5 ঘন্টার জন্য বের হয়েছিলাম, কিন্তু বের হওয়ার সাথে সাথে মানে দেখা যাচ্ছে আব্বু অতিরিক্ত আমার পুরো রাগারাগি শুরু করে, যে মাদ্রাসা মোড়ে থেকে শুরু করে একটা ছোট মিছিল হয়েছিল স্টেডিয়াম গেটের সামনে। হ্যাঁ, ওটা আমি লাইভে বাসা থেকে দেখে আমি বের হওয়ার কথা বলি, আব্বুকে ফোন দিয়েছি, তুমি কোথায় আসো, দেখো কি হচ্ছে ওখানে স্টেডিয়ামের সামনে, তো এরকম হচ্ছে, আমি কেন যাব না। দেশের সিচুয়েশন দেখে আব্বু রাগারাগি শুরু করে, বের হতে দেয় না। 20 মিনিট 1/2 ঘন্টা আমি এদিকে যাওয়ার চেষ্টা করি, যাওয়ার পরে আব্বু রাগারাগি শুরু করে, আমি আমার বাসায় চলে আসি। তো আমার যতটুকু অংশগ্রহণ 18 তারিখে রংপুরে কিছুটা, রংপুরে যারা আমার কিছু বেগম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভাইয়েরা ছিল বা তাদের সাথে যোগাযোগ করে আন্দোলন করতেছিলাম। কারণ 18 তারিখের পরে আন্দোলনটা তখন আর সাধারণ শিক্ষার্থীদের থাকে না, অনেক রাজনৈতিক দলও জড়িত হয়েছিল। তো এই দর্শক, আমরা শুনছিলাম একজন জুলাই যোদ্ধার কথা, যে কিনা নাটোরের বাইরের রংপুরের এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যে স্বচক্ষে দেখেছে আবু সাইদকে মৃত্যুর মুখে। তিনি বলছিলেন তার বর্ণনা, এবং নাটোরের যে ঘটনা সেটি হচ্ছে যে 18ই জুলাই নাটোর রণক্ষেত্র হয়েছিল। সেই মাস্টার মাইন্ড কারা ছিল, সেই মাস্টার মাইন্ডের সঙ্গে তারা যে প্ল্যানিংটা করেছিল নাটোর স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামের প্ল্যানার যারা ছিল, সেই প্ল্যানারের মধ্যে তিনি একজন ছিলেন, স্থানীয় কয়েকজন, এবং সেই সাথে বেশিরভাগই নাটোরের বাইরের ইউনিভার্সিটি থেকে আসা স্টুডেন্টরা সকলে মিলেই এই আন্দোলনটা জোরালো করে, যেটি কিনা আপনারা সকলেই দেখেছেন। মাদ্রাসা দুঃখিত নাটোর সায়াবানি মোড়ে রণক্ষেত্র করেছে, তার 30 মিনিট কিছুটা বিরতি দিয়ে আবার মাদ্রাসা মোড়ে গিয়ে রণক্ষেত্র তৈরি করে। পুরো কথাটা যদি আমি একটু বলি তাহলে কিন্তু একটি কথা বলতে পারি, সেটি হচ্ছে যে পুরো নাটোর 18ই জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল রণক্ষেত্র। এই যোদ্ধারা এখন বিভিন্ন ইউনিভার্সিটির এবং বাহির থেকে এসেই কিন্তু নাটোরের এই আন্দোলনগুলো জোরালো করেছে। তো দর্শক, সজাগ নিউজ কিন্তু পুরো আন্দোলনগুলোই কাভারেজ দিয়েছে। স্টুডেন্টদের সঙ্গে সাক্ষাৎ, আমি কিন্তু এই ভাইটিরও সাক্ষাৎকার নিয়েছিলাম মাদ্রাসা মোড়ে। তিনি বর্ণনা দিচ্ছিলেন এই একটি সাক্ষাৎকারের জন্য তিনিও আওয়ামী লীগের টার্গেট হয়েছিলেন, এমনটাই কিন্তু তিনি বলছিলেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সজাগ নিউজের সঙ্গে থাকেন, এবং সর্বোপরি আবারও বলি যে আগামী আরও কিছু ডকুমেন্টারি আমরা আপনাদের সামনে নিয়ে আসবো জুলাই যোদ্ধাদের, তারা কিভাবে নাটোরে আন্দোলন গড়ে তুলেছিল।